বুঝলি অবিনেশ, সেই যে সমরেশ ঢুকলো আর বেরুলো না। মাঝে কবার ওর চিৎকারের আওয়াজ শুনলুম, আমার গায়ে সে কি কাঁটা দিল। আর দাঁড়িয়ে থাকবার উপক্রম হইল না, এদিক ওদিক তাকিয়ে দিলাম দৌড়। পরদিন শুনি সেখানে সমরেশের কাটা মুন্ডুটা পড়ে আছে, চোখগুলো তখনও চেয়েছিল। কোনো এক সাংবাদিক সে খবর করেছিল, সেই বেচারিও আর বেঁচে রইল না। বলিস কি রে, এ তো সাংঘাতিক ব্যাপার। সেবারও শুনলুম ওই বাড়িতে নাকি কদিন পর পরই এই ঘটনা ঘটে, গেলেই কেউ আর ফেরে না। হ্যাঁ, বলি শুধু কি তাই? এই তো গত এপ্রিলে আমার জগাই কাকার ছোট ছেলে সুধীর, সে নাকি তার কোন বন্ধুদের সাথে বাজি ধরেছে যে সে একবার ওখানে গিয়ে দেখবে ওখানে কোনো ভূত প্রেত আছে কিনা। বলে নাকি সবই নাকি মানুষের ভুল ধারণা। কত করে সবাই মিলে তাকে বোঝাল, কিন্তু না, তার ওই এক কথা, এসব ভূত প্রেত বলে নাকি কিচ্ছু হয় না। এরপর বাড়ির মানুষের সাথে অনেক যুদ্ধ জবরদস্তি করে সে সেই বাড়িতে গিয়ে শেষ অবধি পৌঁছল। তারপর তারপর কি হলো? তারপর আর কি, পৌঁছলো তো পৌঁছলো, কিন্তু বের হতে আর পারল না। সেই যে গেল, তার খোঁজ আর কোনোদিনও কেউ পেল না, এমনকি তার লাশটাও না। তবে সুধীরের লাশ পাওয়া না গেলেও কদিন পর পরই কিন্তু সেই এলাকায় বেশ কিছু লাশ দেখতে পাওয়া যায়। সেই জন্য তো বলি, ওখানকার কথা ভাই কেউ মুখ দিয়েও বের করো না। এসব চক্করে পড়ার চেয়ে নিজের জান আমার কাছে বেশি দাম। যদিও বুড়ো হয়ে গেছি, তবুও ভাই এইসব ঝুঁকিতে কিন্তু আমি নেই। কথাগুলো চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে শুনছিলাম। দোকানটা আমাদের নিতাই কাকুর, তিনি অনেক বছর ধরেই এই দোকানটা চালাচ্ছেন। এখানে কম বেশি সবাই আড্ডা দেয়, তবে দিনের চেয়ে বেশি রাত হলেই এখানে আড্ডা জমে ওঠে। আজ জমেছে কাকু আর ঠাকুরদাদের আড্ডা। আড্ডার মধ্যে ছিলেন আমাদের পাড়ার মধুকর কাকু। তিনি তার অভিজ্ঞতার কথাই শোনাচ্ছিলেন, তবে সে অভিজ্ঞতা কিন্তু যে সে অভিজ্ঞতা নয়, ভুতুড়ে অভিজ্ঞতার কথা। আমি নিশিত আর বিরাজ মিলে নিতাই কাকুর চায়ের দোকানের পাশ দিয়ে একটা কাজে যাচ্ছিলাম। রাত তখন বড় জোর 8টা কি 9টা হবে। হঠাৎ করেই মধুকর কাকুর কথাগুলো আমাদের কানে আসতেই আমরা থেমে গেলাম, কারণ যে জায়গাটা নিয়ে মধুকর কাকু কথা বলছেন সেই জায়গাটা নিয়ে একটু আগে আমরাও আলোচনা করছিলাম। মোহনপুর। মোহনপুরে বিশাল এক পুরনো বাংলো বাড়ি আছে। কোনো এক জমিদার বানিয়েছিলেন ওই বাড়ি, তবে ওই বাড়ির স্থপতি কে সেটা সম্পর্কে আজও জানা যায়নি। সে জমিদারের উত্তরাধিকারীরা বেশ কিছু বছর ধরে সেখানে বসবাস করে আসছিল, তবে গত 50 বছর ধরে সেখানে কারোরই কোনো অস্তিত্ব নেই। সেই উত্তরাধিকারীরা হঠাৎ এক রাতে কোথায় যেন গায়েব হয়ে যায়। সেই কাহিনী কারোরই জানা নেই। এরপর থেকেই নাকি ওই বাড়িতে প্রেতেরা হানা দেয়, অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটে। মানুষ ভয়ে সেই বাড়ির আশেপাশেও ঘেঁষে না। কেউ কেউ দুঃসাহস দেখিয়ে গেলেও কেউ আর প্রাণে বেঁচে ফেরে না। আমরা 3 বন্ধু ওই বাড়ি নিয়েই ভাবছিলাম, কিন্তু বিরাজ আর নিশীথ কোনোভাবেই বিশ্বাস করলো না যে আসলেই এমন কিছু হয়। কিরে বিরাজ, কি বললো কাকু, শুনলি তো? নাকি এবারও বলবি সবাই বানোয়াট, মিথ্যা কাহিনী কিংবা চোখের ভ্রম? হ্যাঁ, বলবোই তো। হ্যাঁ, এসব আজগুবি জিনিস আবার হয় নাকি? আমি ভাই এসব ভূত প্রেতে বিশ্বাস করি না। মানে কোনো মানুষ বেড়াতে গেল, সে নাকি আর ফিরে আসলো না, তার কি হলো? তাকে নাকি ভূতে মেরে ফেলেছে কিংবা খেয়ে ফেলেছে।
এও কি বিশ্বাস করার কথা তুই বল, তাও আবার এ যুগে এসে। হাহ, তুইও না সত্যি পারিস বটে শুভ, কি সব বাচ্চাদের মতন কথাবার্তা বলিস। বাচ্চা নয় রে, বাচ্চা নয়, এমন সত্যিই হয়। ঠিক আছে, তোদের যদি বিশ্বাস না হয় তবে চল আমার সাথে, সে বাংলোতে নিজেরাই গিয়ে দেখে আসি, গিয়ে প্রমাণ করে আসি ভূত আসলে আছে কি নেই। আমার কথাগুলো শুনে বিরাজ আর নিশীথ একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করে। তারপর ওরা দুজনেই হেসে দিল, যেন আমি এই রাত বিরেতে ওদের সাথে মজা করছি। বিরাজ বলল, চল তাহলে, তোর যখন এতই শখ তাহলে আজ রাতেই। না না, এক্ষুনি বেরোই, কি বল? আরে হ্যাঁ, আমিও তো তাই বলছি, বেটার ভাত হজম হবে না হলে এই গেলায়। ওদের সম্মতি পেয়ে অবশেষে আমি আর কিছু না ভেবে অনেকটা জেদের বসে রওনা দিলাম। যে করেই হোক এদের আমি উপযুক্ত জবাব দিয়েই ছাড়ব। মোবাইল থেকে অ্যাপ বের করে চলতে শুরু করি তিনজনে। মোহনপুর এখান থেকে বেশ খানিকটা দূরে। এখান থেকে রওনা দিলে 3-4 ঘন্টার মতো সময় লাগবে। যতদূর শুনেছি মফস্বল এরিয়া। কি জানি রোডঘাট কেমন বা গাড়ি টাড়ি কিছু পাবো কিনা, তবুও বেশি না ভেবে চলতে শুরু করি। ওপরওয়ালা একটা ব্যবস্থা নিশ্চয় করে দেবেন। আমরা প্রথমে বাস ধরে রওনা করি। বাসে 3-4 জন লোক ছাড়া তেমন কোনো লোকই নেই। ঝিমিয়ে ঝিমিয়ে বেশ খানিকটা গিয়ে এক জায়গায় আমাদের নামিয়ে দেওয়া হলো। বাস থেকে নেমে কিছুটা আমরা হাঁটলাম। চলতে চলতে একটা নদীর পাড়ে গিয়ে থামি। এখান থেকে নৌকা করেই যেতে হবে। এখন বর্ষাকাল, যখন তখন বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। হয়েছেও তাই, বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত 12টা বেজে গেছে। চারদিক ঘুটঘুটে অন্ধকার। মাঝে মাঝে চাঁদের উপর থেকে মেঘ সরে গেলে পূর্ণিমার আলোতে চারদিক খানিকটা ঝলমল করে ওঠে। চাঁদ মেঘে ঢেকে গেলে ফের আঁধারে ডুবতে গোটা পৃথিবী। চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। অবশ্য এমন বৃষ্টি বাদলার গভীর রাতে কারোর দেখা পাওয়ার আশা করাটাও বোকামি। বিরাজ আর নিশীথ এক প্রকার বিরক্ত। এমনিতেও ওদের ইচ্ছে ছিল না এখানে আসার, তার উপরে এই ঝুট ঝামেলা। হঠাৎ করেই নদীর কিনারে একটা নৌকা ভিড়তে দেখি আমরা। মনে একটু আসার আলো জাগে। ওই যে নিশীথ, ওই দেখ দেখ দেখ, একটা নৌকো ভিড়লো বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নৌকার দেখা পেয়ে খুশির বদলে একটু ভয়ই পাই আমি। অবশ্য এর একটা কারণও ছিল। আমি ফোনে টর্চ চালু করি। টর্চের আলোয় মাঝিকে দেখে আমি আরো বেশি ঘাবড়ে যাই। মাঝি কেমন যেন ঝিম মেরে বসে আছে। অন্ধকারে কালো কুচকুচে মুখখানা তেমন একটা দেখা যাচ্ছিল না। আমাদের দেখে ইশারায় বসতে বলল। উপায়ন্তর না পেয়ে তিনজনই উঠে বসলাম নৌকোতে। এই শুভ, বৃষ্টিতে ভিজে সব কেমন দেখ জুবুথুবু হয়ে গেছে। এই তোর কথা যে কেন শুনতে গেলাম। আরে বাদ দে তো সব, বিরক্ত তো আমারও লাগছে, কিন্তু এখন তো এসে পড়েছি বল, এসব বললে তো আর হবে না। আর যতদূর জানি এই নৌকোটা সরাসরি আমাদের মোহনপুর ঘাটে নিয়ে গিয়ে থামাবো, তাহলে তো আর কোনো ভেজালই রইল না, কি বল? ওখান থেকে সোজা আমরা শুভর ওই ভুতুরে বাড়ি যাব, আর গিয়ে বোতলে এক একটা করে ভূত ভরবো। বিরাজ আর নিশীথ নিজেদের মধ্যে কথাবার্তা বলে হাসাহাসি শুরু করে দেয়। আমি কেবল চারপাশটা দেখছি। আমাদের নৌকাটা ছুটে চলেছে। আমার মনে হচ্ছে আমরা অথই সাগরে পড়ে আছি। মাছিটাও কেমন যেন চুপচাপ, একটি বারের জন্য কোনো কথা বলল না। কেমন যেন থমথমে সবকিছু। মাঝে মাঝে দূরে কোথাও দু একটা কুকুরের আর্তনাদ আর হুতুম পেঁচার ডানা ঝাপটানো ছাড়া আর কোনো আওয়াজ পাচ্ছি না।
বিরাজ আর নিশীথ গল্প করেই যাচ্ছে। ওরা বেশ আমোদে আছে। নৌকার ঢুলুনিতে আমার ঘুম পেয়ে যায়। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই বুঝতে পারিনি। হঠাৎ করেই একটা ফ্যাসফ্যাসে কণ্ঠে চোখ খুলে তাকিয়ে দেখি মাঝি আমার দিকে উপর হয়ে ঝুঁকে চেয়ে আছে। এবার প্রথমবারের মতো তার মুখটা আমি খুব কাছ থেকে দেখলাম। একেবারে সাদা ফ্যাকাশে, মনে হচ্ছে যেন তার দেহে প্রাণ নেই। চোখগুলো আগুনের মতো জ্বলছে, দাঁতগুলো কিড়মিড় করছে সে। তারপর আমার গলাটা চেপে ধরলো কিছু বুঝে ওঠার আগেই। বলল, এখানে কেন এসেছিস? বাঁচতে চাইলে এক্ষুনি এখান থেকে চলে যা। আর যদি কথা না শুনিস তবে ও তোকে ছাড়বে না, তোদের কাউকে ছাড়বে না। ভয়ে আমার প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। মাঝি এমন করছে কেন? ওকে তো দেখে কোনো দানবের মতো মনে হচ্ছে। এ আমরা কার পাল্লায় পড়লাম? আর আমাদের কে ছাড়বে না? কার কথা বলছে ও? আমি হাত পা ছুটি করছি। একবার বিরাজ আর নিশীথের দিকে তাকালাম। ওরা দুজনে ঘুমে অচেতন। আমার শত চিৎকার চেঁচামেচি কিছুই ওদের কানে গেল না। মাঝি তখনও কি সব আবুল তাবুল বলেই চলেছে, আর আর আমাকে শক্ত করে ধরে রেখেছে। কোনো মতে আমি একটা চিৎকার দিলাম, বাঁচাও বাঁচাও। তারপরে হোশ হারালাম। চোখ খুলতেই দেখলাম আমি রাস্তায় পড়ে আছি। আমার দুপাশে বিরাজ আর নিশীথ বসে আছে। ওদের চোখে মুখে উৎকণ্ঠা। আমার হুঁশ ফিরতেই বিরাজ আমাকে বলল, ভাই ঠিক আছিস তুই? হ্যাঁ, ও মাথাটা কেমন জানি করছে একটু। কিন্তু আমার কি হয়েছিল? আমি আমি এখানে কেন? আর ওই ওই মাঝি কোথায়? আমরা তীরে এলাম কি করে? তোরা তো ঘুমাচ্ছিলি। তোর কি হয়েছিল বলতো? হ্যাঁ, এমন করছিস কেন? আমি যখন জেগেছিলাম ওই মাঝি লোকটা হঠাৎ কেমন জানি দানবের মতো দেখতে হয়ে গেল। তারপর এসে আমার গলা চেপে ধরে আমাকে মেরে ফেলতে চাইলো। তোদের কত ডাকলাম, ওরা তো শুনলেই না। আমার কথাগুলো শুনে ওরা একে অপরের দিকে তাকালো। তারপর বিরক্ত হয়ে বলল, শুভ, দেখ এরকম একটা পরিবেশ আর এরকম একটা অদ্ভুত সময় অন্তত এই উদ্ভট মজাটা নিস না। আমার ঘুম থেকে উঠে দেখি তুই যেন কেমন একটা করছিস। গলা দিয়ে গড় গড় আওয়াজ বেরোচ্ছিল। পরে মাঝিটা তোর মুখে চোখে পানি দিয়ে আর কি সব পড়ে তোর ওপর ফু দেয়। বলে নাকি তুই নাকি সেন্সলেস হয়ে গেছিস। রাত বেরোতে নাকি তোর ওপর কি সব ভর করেছে। সে নাকি তার কিছু মন্ত্র পড়ে তোকে ভালো করে দিয়েছে। তারপর আর কি, আমাদের তীরে নামিয়ে দিয়ে মাঝি চলে গেল। আরে আমাদের তো মেজাজটাই খারাপ হয়ে গেল। তোর আবার এই সময় সেন্সলেস হওয়ার কি দরকার ভাই? এই যাক, যা হয়েছে হয়েছে। ওই বেটা মাঝি তোর ভালো করলো আর তুই কিনা তাকে এইসব বলছিস। আমি আর কথা বাড়ালাম না। অগত্যা কথা না বাড়িয়ে তিনজনে মিলে এগোতে থাকলাম। ঘড়িতে তখন রাত 2:35। তিনজনেই ফোনের টর্চ জ্বালিয়ে এগোচ্ছি। ম্যাপ অনুযায়ী হিসেব করলে দাঁড়াচ্ছে সে বাংলো বাড়িটা এখান থেকে আর 10-15 মিনিটের দূরত্বে। তিন বন্ধু মিলে এক নির্জন রাস্তা দিয়ে হাঁটছি। চারপাশটা এতই নির্জন যে একটা পিন পতনের শব্দকেও বিকট শব্দ বলে মনে হবে। এই মুহূর্তে রাস্তায় কোনো কুকুরের আর্তনাদ নেই, কিংবা নেই কোনো পাখির ডানা ঝাপটানোর আওয়াজ। মাঝে মাঝে আশেপাশের ঝোপঝাড় থেকে দু একটা আওয়াজ আসছে, হবে হয়তো কোনো ব্যাঙ বা পোকামাকড়ের শব্দ। আকাশের মেঘ এতক্ষণে সরে গেছে। চাঁদের আলোয় রাস্তা অনেকটাই আলোকিত হয়ে গেছে। রাস্তার দুপাশে সারি সারি গাছ লাগানো আছে। একটু পর পর দমকা বাতাসে সেই গাছগুলো নড়ে চড়ে উঠছে। আমরা এগুতে এগুতে প্রায় বাড়ির সামনে এসে পড়েছি। বাড়ির সামনে এসেই বিরাজ তার ব্যাগের ভেতর থেকে একটা নতুন টর্চ বের করলো। বিলেত থেকে ওর মেশু দিয়েছে নাকি সেটা। টর্চটাই বেশ আলো হয়। টর্চটা জ্বালাতেই আমাদের চোখে পড়লো একটা বিশাল ফটক, যেটা ভেতর থেকে বন্ধ আছে। কি অদ্ভুত, ভেতরে তো কোনো মানুষজন নেই যতদূর আমরা জানি।
তাহলে ভেতর থেকে দরজাটা বন্ধ কি করে? যাই হোক, এই দরজাটা খুলেই আমাদের ভেতরে ঢুকতে হবে। আমরা চারপাশে তাকালাম, দেখলাম ফটকটা বেয়ে আইবি লতা ছেয়ে গেছে। সেই লতারা উঠে গেছে বিশাল এই দুতলা বাড়ির ছাদ অবধি। বাড়িটা বেশ পুরনো বলা যায়। এই আধো আলো অন্ধকারেও সেটা স্পষ্ট বোঝা যায়। বাড়ির দেয়ালে শেওড়াও যেন কঠিন ভাবে লেপ্টে আছে। গত প্রায় কয়েক বছরে ওই বাড়ি যে কারো বসবাসযোগ্য হয়ে ওঠেনি সেটা চোখ বন্ধ করলেই বোঝা যায়। ওই দেখে দরজাটা আপনা আপনি খুলে যাচ্ছে। কিরে ভাই শুভ, আমার কিন্তু এখন সত্যি সত্যি ভয় লাগছে। আমি লক্ষ্য করলাম দরজাটা ক্যাচ করে খুলে গেল। আমি কিছুই বললাম না। যে ভিরাজ আর নিশীথ ভয় পাবে না বলে চ্যালেঞ্জ করেছিল, তারা এখানে এতটুকুতেই ভয় পাচ্ছে। সামনে একটি ছোট রাস্তা, দুপাশে ফুল গাছ লাগানো। বেশ বোঝা যায় গাছগুলোর কেউ যত্ন নেয়। আমরা যতদূর জানি এই বাড়িতে কেউ থাকে না, তাহলে এই গাছগুলোর পরিচর্যাই বা কে করে? হঠাৎ করে খেয়াল করলাম একটা জানালা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এর মানে এ বাড়িতে কেউ আছে। আমরা বাড়ির ভেতরে সাবধানে ঢুকলাম। ভালো মতো লাইট ঘোরাই। দেখতে পাই পুরো রুমে মাকড়সার জাল ছেয়ে গেছে। রুমটা কেমন যেন গুমুট হয়ে আছে। এবার আমাদের সর্বোচ্চ অবাক করে দিয়ে রুমটা খুব জোরে আওয়াজ করে দরজাটা বন্ধ হয়ে যায়। নিশীথ আর বিরাজ সত্যি ভয় পেয়ে যায়। দুজনেই চেঁচাতে শুরু করে, এই শুভ, কই আনলি ভাই? হ্যাঁ, কি সব হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে সব? দাঁড়া, ব্যাপারটা বুঝতে দে, এত ঘাবড়াস না। দেখি না কি করতে চাচ্ছে ওরা। ওরা মানে? তুই চিনিস ওদের? ধুর, চিনব কি করে? কিন্তু চিনতে চাই। তার জন্যই তো এত ঝুঁকি নিয়ে এত দূর ছুটে আসা। এ সময় বিকট শব্দ করে কারোর হাসির আওয়াজ শুনতে পাই। বাইরে এতক্ষণে আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। দমকা বাতাসে জানালাগুলো বারবার ধাক্কা খাচ্ছে আর ক্যাচ ক্যাচ আওয়াজ করছে। শুনতে পাই সে মাঝির কণ্ঠস্বর, তোদের এত করে বললাম তাও এলি? হ্যাঁ, এবার তবে প্রাণটা দেবে করে দে। এই বলে চোখের সামনে মুহূর্তেই উদয় হলো সেই মাঝিটা। সে কি ভয়ানক তার চেহারা! কাটা মুন্ডু, চোখ লাল, গলা দিয়ে রক্ত চড়ছে, মুখে হাসি। কি কতকার সে হাসি, সেই রূপ! এ তো সেই মাঝি। এবার এবার কি হবে? এবার তো এর হাতে বের করে প্রাণটা দিতে হবে আমাদের। কেন যে এলাম? কি হচ্ছে এটা? বিরাজ আর নিশীথ তখনও কেবলই চেঁচাচ্ছে। ঠিক এমন সময় হঠাৎ করে এক বৃদ্ধা মহিলার বিকট শব্দে ধমক শুনতে পাই, বন্ধ করো ওইসব। আমরা তাকিয়ে দেখি 50 ঊর্ধ্ব এক বৃদ্ধা মহিলা এক হাতে লাঠি আর আরেক হাতে হারিকেন নিয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে আসছে। চুলগুলো এলোমেলোভাবে উঠছে, মুখে হিংস্র ভাব, চোখ রাগে জলজল করছে। কাছে এসে ঝাঝালু কণ্ঠে বলল, থামো তোমরা, বন্ধ করো ওইসব। দেখ দেখ দেখ, ওই মাঝিটার সাথে তো আরো অনেকগুলো আত্মা আসছে। একটা, দুটো, তিনটে। দেখি আসছে আসছে। তোমরা এসেছো আবার? ওই যে অতগুলো লোক মরেছে, তোমাদের শিক্ষা হচ্ছে না? আরো মরতে চাও নাকি? দাঁড়াও, তবে তোমাদের আমি এক্ষুনি ঘাড় মটকাচ্ছি। ওই যে দেখো, ওখানে কত কাটা মুন্ডু। ওরা হাসছে। দাঁড়াও,
আজ তোমাদের কাটা মুন্ডু দিয়ে ভুনা করব, তারপর ওরে বাবরে, কোথায় এলাম ভাই? এরা এরা কারা? নিশিত আর বিরাজ ভয়ে একে অপরকে জড়িয়ে ধরেছে। ততক্ষণে অনেকগুলো আত্মা আমাদের কাছাকাছি চলে এসেছে। আমি ততক্ষণে উপরওয়ালার কাছে প্রার্থনা করতে লাগলাম। তবে আমি তখনও খুব শক্ত ছিলাম। এই বাড়িটার রহস্য আমাকে জানতেই হবে, যে করেই হোক। আত্মাগুলো কিছু বলছে, কিন্তু খুব বিদঘুটে সে ভাষা, কিছুই বুঝতে পারলাম না আমরা। আত্মাগুলো একেবারে কাছে চলে এসেছে। তারা নিশিত আর বিরাজের দিকে এগিয়ে যাচ্ছে, আর সে মাঝে এগিয়ে আসছে আমার দিকে। ঠিক এমনই সময় মনে পড়ে গেল, বাড়ি থেকে আসার সময় একটা লাইটার নিয়ে এসেছিলাম সাথে করে। তাড়াতাড়ি সেটি বের করলাম। লাইটারটা জ্বালাতেই সব আত্মাগুলো চিৎকার করে উঠলো। বিরাজ বলল, পালা শুভ, নিশিত পালা। আমরা ছুটতে শুরু করলাম। পেছন থেকে ভেসে আসছে অসংখ্য আত্মচিৎকার। আমি আর পেছনে ফিরে তাকানোর সাহস পেলাম না। ছুটতে ছুটতে একটা গাছের নিচে এসে দাঁড়ালাম। চারিদিকে নিস্তব্ধ। একটু পর ভোরের সূর্য আলোয় আলোকিত হলো চারপাশ। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।